কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিবস উপলক্ষে ছায়ানটের পক্ষ থেকে নজরুল পুরস্কার পাওয়ার আনন্দ প্রকাশ করি। অত্যন্ত স্বীকৃত এবং সম্মানিত বোধ করছি এই পুরস্কার পেয়ে। সেই সঙ্গে এটাও মনে করছি যে নজরুল গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি অলিখিত দায়িত্ব বোধহয় এই পুরস্কারের সঙ্গে তুলে নিতে হবে। এই পুরস্কার যখন ঘোষণা করা হয়েছিল, আমি যখন জানতে পেরেছিলাম, তখন কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার বিষয়ে একটি গবেষণা পরিকল্পনা, গ্রন্থ পরিকল্পনা ইতোমধ্যে করেছি এবং এই পুরস্কারের সূত্রেই সে গ্রন্থটি আগামী বছর প্রকাশিত হবে, এই কথা আজকেই আমি ঘোষণা করে যাচ্ছি। ফলে নজরুলের একটি ভিন্নতর গবেষণা, আমার মনে হয় যে গবেষণা হয়নি সেই কাজ করে যাওয়ার ইচ্ছা আগামী দিনে রয়েছে এবং সেটা পরমের ইচ্ছায় ফলপ্রসূ হবে। ছায়ানট একটি অত্যন্ত ব্যতিক্রমী সংস্কৃতি প্রেমী সংস্থা। মানে বলে না যে ওয়ান পয়েন্ট এজেন্ডা, কেবলমাত্র কাজী নজরুল ইসলাম এবং নজরুলের বহু মাত্রা উন্মোচন করাই এই সংস্থার কাজ বললে কম বলা হবে। ধ্যান, জ্ঞান, ব্রত এবং একমাত্র তাদের কর্মকাণ্ড, মানে ছায়ানটের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড জুড়ে সবটাই শুধুই নজরুল এবং বহু রকমের কাজ হয়েছে। আমরা সাধারণভাবে ছায়ানটকে যেভাবে দেখেছি, নজরুলের গান হয়, আবৃত্তি পরিবেশন করা হয়, বাচিক শিল্পীরা এবং যারা গান করেন তারা এখানে, কিন্তু এর বাইরে বহু ধরনের গবেষণার কাজ, গবেষণা নির্ভর কাজ হচ্ছে। বিশেষ করে নজরুল কেন্দ্রিক শতবর্ষের অনুষ্ঠান, স্মরণ অনুষ্ঠান, এসব তো আছে। নজরুল যতগুলো জায়গায় ভ্রমণ করেছিলেন তার সব দলিল কিন্তু লিখিত আকারে নেই, সবটা নেই। অনেক জায়গা পরবর্তীকালে আমরা পেয়েছি যেগুলো লোকের মুখে শুনে, বিভিন্ন জায়গায় জনশ্রুতিতে শুনে, কোথাও একটা প্রত্যন্ত অঞ্চলে তারা বলে যে এখানে নজরুল একদিনের জন্য এসেছিলেন, যেগুলো শেষতম যে প্রামাণিক গবেষণা তার মধ্যে হয়তো যুক্ত নেই। এই প্রত্যেকটা জায়গায় গিয়ে অন্বেষণ করছেন সমৃতা মল্লিক ছায়ানটের পক্ষে। কখনো আসামে, কখনো শিলচরে, কখনো কৃষ্ণনগরে যেটা আমরা সবাই জানি সেটা তো জানি, কখনো রানাঘাটে, কখনো তিনি পরিকল্পনা করেছেন বাগনানে যাবেন। এই যে অন্বেষণ, এই যে এক্সপ্লোরেটিভ আউটলুক, মানে রিসার্চ বিয়ন্ড দি ফর্মাল রিসার্চ ফ্রেম, এটাই কিন্তু নজরুলের মৌলিক গবেষণাকে এনে দেবে। আমরা রিসার্চের কথা বলি বটে, ফর্মাল রিসার্চ একটা জায়গা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু ইনফর্মাল রিসার্চ এমন অনেক প্রমাণ আছে যা বাঁধ ভাঙা কাজ করেছে। ছায়ানটের এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আজকের দিনে নজরুল গবেষণায় একটা নতুন মাত্রা বলে আমি মনে করি। ধন্যবাদ সমৃতা মল্লিক ম্যাডামকে, ধন্যবাদ তার মা বাবা, গোটা পরিবারকে, ধন্যবাদ আপনাদের সকলকে, তার শুভানুধ্যায়ী যারা তার সঙ্গে এই ব্রতে সামিল হয়েছেন, তাদের প্রত্যেকের ধন্যবাদ প্রাপ্য। নজরুল কোনো ব্যক্তি নয়, নজরুল কেবলমাত্র বিদ্রোহী কবি নয়। আজকের দিনে নজরুল একটা ভিশন, নজরুল একটা ভয়েস। আজকের দিনে নজরুল আমাদের কাছে কালচারাল মাল্টিপ্লিসিটির একটা আইকন। ওইসব বস্তাপচা কথা বাদ দিন, নজরুল সর্বধর্ম সমন্বয় ইত্যাদি ইত্যাদি, বহু সাংস্কৃতিকতা, এই বহু সাংস্কৃতিকতার ফলিত ব্যক্তিত্ব যারা যারা ছিলেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম। কেবল বিদ্রোহী কবি নয়, নজরুল ভক্ত কবি,
নজরুলের যতখানি বিদ্রোহ ঠিক ততখানিই ভক্তি। এটা নজরুলের প্রেরণা, ওই উচ্চতায়। সমাজ চেতনার কবিতা তো অনেকে লিখেছেন, বাংলা সাহিত্যে কম লেখা হয়নি, কিন্তু যার সমাজ চেতনার সারফেস লেভেলে আধ্যাত্মিক চেতনা ছিল, তিনি যে উচ্চতা লাভ করেছিলেন, রবীন্দ্রনাথ তার প্রমাণ, নজরুল তার প্রমাণ। ফলে শুধু সমাজ চেতনা দিয়ে হয় না, নজরুল সেই কবি। তাকে অনেক রকম কবি বলা হয়েছে। তিনি কখনো লিখেছেন হাবিলদার কবি, কখনো সৈনিক কবি। আপনারা সব বিজলি গণবাণী এসব খুললে পাবেন, অনেক রকম নামে করা হয়েছে। আর কেবল বিদ্রোহী কবি নয়, কেবল প্রতিবাদের কবি নয়, নজরুল কিন্তু প্রতিরোধের কবি। লিটারেচার অফ প্রোটেস্টের সঙ্গে লিটারেচার অফ রেজিস্ট্যান্স। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়া কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। মুখের ওপরে বুক বাজিয়ে এই কথা বলার, কবিতায় এই কথা বলার দাপট, সাহস, কলিজা কাজী নজরুল ইসলামের ছিল। একে বলে রেজিস্ট্যান্স। কাজী নজরুল ইসলাম সেই রেজিস্ট্যান্সের কবি। মোটামুটি যদি সময়টা আমরা দেখে নিই, 1914 থেকে 1939, দুটো বিশ্বযুদ্ধ, তার 2-4 বছর এপাশে, 2-3 বছর ওপাশে। 41-এ তিনি নীরব হয়ে যান। বঙ্গভঙ্গ যখন হচ্ছে 11, তখন তার 12 বছর বয়স। মোটামুটি ওই +-2। এই সময়টার যে বাংলা সাহিত্য, সেই সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, সাম্যবাদী, তার প্রবন্ধ, তার ছোট গল্প, তার নাটক, তার গান, তার লিটু জীবন, এ সমস্ত আমরা করেছি, ডেসক্রিপটিভ অ্যানালিসিস করেছি। আমার আজকের বক্তব্যের ভঙ্গিটা হচ্ছে হিস্টোরিওগ্রাফিক, ইতিহাস বৈজ্ঞানিক বিশ্লেষণ, শুধু ডেসক্রিপশন নয়। কি তিনি দিয়েছিলেন? কলম, একটা কলমের লিখনি যে একটা রাষ্ট্রীয় পরিবর্তন প্রক্রিয়ার প্রত্যক্ষ অংশ হতে পারে, তার খুব সুস্পষ্ট প্রমাণ কাজী নজরুল ইসলাম। কলম, একজনের লেখা, একজনের কলমের 4টে লাইন লিখলেন আনন্দময়ীর আগমনে, গোটা ব্রিটিশের বুনিয়াদ নড়ে গেল। কোথায় পাবেন আপনি এই যে কলমের শক্তি? মেরুদণ্ডী কলম, বাংলা সাহিত্যের মেরুদণ্ডযুক্ত কলমের নাম কাজী নজরুল ইসলাম। দুঃসহ স্পর্ধার নাম কাজী নজরুল ইসলাম, দাপটের নাম কাজী নজরুল ইসলাম। পরপর ঘটনাগুলো দেখুন। 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে, তারপরে চৌরি চৌরা হয়েছে, পরের পর ইতিহাসের ঘটনা, ইতিহাস আপনারা সবাই জানেন। এই পর্বেই তো কাজী নজরুল ইসলামের উত্থান। এর পর্বেই লেখার জন্য তাকে জেলে পাঠাতে হলো। কি এমন লিখলেন তাকে জেলে পাঠাতে হলো? আর কতকাল থাকবে বেটি মাটির ডালা মূর্তির আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এই যে একটা সর্বনাশা শক্তিকে আবাহন করা, ইনভোক করা, এই সর্বনাশের আহ্বানের নাম কাজী নজরুল ইসলাম। কখন? যখন দেশ পরাজিত, কখন যখন মানবতা লাঞ্ছিত, কখন যখন 1926 সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, কখন যখন গোটা জাতীয় জীবন জুড়ে আমাদের যে জীবনের স্বাভাবিক ঔচিত্য তার ব্যত্যয় ঘটছে, সেই সময় কাজী নজরুল ইসলাম কথা বলেছেন। বাংলা সাহিত্যের অনেকগুলো দিক তিনি খুলে দিয়েছেন। প্রথমত, সাবলটার্ন বলে একটা কথা আমরা ব্যবহার করি, সাবলটার্ন লিটারেচার, দলিত সাহিত্য, সাবলটার্ন কনসাসনেস। আপনারা জানবেন যখন ওই পত্রিকাগুলো বেরোচ্ছে, লাঙল, গণবাণী ইত্যাদি পত্রিকাগুলো বের হচ্ছে, সেই সঙ্গে একটা সোশিও পলিটিক্যাল ইনস্টিটিউশনের তৈরি হচ্ছে। জেলেদের গান, কৃষকের গান, এই যে কথাগুলো আস্তে আস্তে বাংলা সাহিত্যে উঠে আসছে, সাবলটার্ন লিটারেচারের দ্বার নজরুলের হাত দিয়ে খুলে গেল। সাহিত্যকে, সঙ্গীতকে, বিশেষ করে সঙ্গীতকে আমরা দুজনকে দেখলাম খুব বিশেষভাবে। সঙ্গীতকে আমরা নানান রকমভাবে ব্যবহার করেছি।
এই কথা বললে চৈতন্য মহাপ্রভুর কথা বলতে হয়। তিনি জন্মেছিলেন কীর্তন করবেন বলে, গান গাইবেন বলে, প্রেম ও ধর্ম প্রচার করবেন বলে। কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস যদি আপনারা পড়েন, তার মূল উদ্দেশ্য তিনি সংকীর্তন করবেন। তার মানে গানকে, বাঙালি গানকে চিরদিন, বাংলার রক্ত গানকে, সাংস্কৃতিক বিষয়কে চিরদিনই আধ্যাত্মিকতার এবং সংগ্রামের হাতিয়ার করেছে। আধ্যাত্মিকতার হাতিয়ার আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে, আর সংগ্রামের হাতিয়ার আমরা দেখলাম কাজী নজরুল ইসলামের হাতে। একই সঙ্গে তার সঙ্গে আধ্যাত্মিকতা লক্ষ্য করতে পারলাম। ফলে কাজী নজরুল ইসলামের যে গান একটা বিরাট অধ্যায়, শুধু গান নিয়ে তার হিস্টোরিওগ্রাফিক স্টাডি। আরেকটা বিষয়, কাজী নজরুল ইসলামের যে সাহিত্য, তার একটু ইতিহাসের সঙ্গে যোগসূত্র কি, এটা আমাদের প্রজন্মের মানুষের কাছে আমরা যদি বলতে পারি গবেষণার মাধ্যমে ভালো হয়। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। কখন লিখলেন, কোন প্রেক্ষিতে লিখলেন? বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। কি দেখলেন, কি শুনলেন, কি তাকে খেপিয়ে তুলল? এই হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, এই প্রশ্নগুলো যদি নজরুল সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত করে আমরা খুঁজি, আমরা ইতিহাসের একটা অজানা অধ্যায়ে পৌঁছে যেতে পারব। যেই সময় থেকে আমরা দূরে, যারা অনেক বরিষ্ঠ বরেণ্য বসে আছেন তারা অনেকটা দেখেছেন, আমরা ওই প্রজন্ম থেকে অনেকটা দূরে, কিন্তু ইতিহাসের ভিতর দিয়ে আমরা যদি জানতে পারি, তাহলে কাজী নজরুল ইসলামকে আমরা নতুন করে আবিষ্কার করব। আজকে নজরুলকে দরকার, আবার বলছি, নজরুলের স্পিরিটকে দরকার, নজরুলের মানসিকতাকে দরকার, নজরুলের জীবন দৃষ্টি দরকার। শুধু জীবন দৃষ্টি না, শুধু সাহিত্য দৃষ্টি না, নজরুলের ভারত দৃষ্টি। কেন নজরুল কলম ধরেছিলেন, কি লিখে নজরুল জেলে গিয়েছিলেন? দেব শিশুদের মারছে চাবুক, বীর বিবাদের দিচ্ছে, ভূ ভারত আজ কসাইখানা, ভূ ভারত আজ কসাইখানা, আন্ডারলাইন, আন্ডারলাইন, আন্ডারলাইন। ভারতবর্ষের কসাইখানায় দাঁড়িয়ে আমরা আজকে কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি। এখান থেকে কে মুক্ত করবে? কোনো ডিপ্লোম্যাটিক পলিসি, কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি, কোনো ইকোনমিক প্রকল্প না, করবে আপনার আমার ভিতরে যে চেতনা আছে, সেই চেতনার ওই মেরুদণ্ড। আমি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। এই কাজী নজরুল ইসলাম। বলতে গেলে অনেক অনেক কথা, আমি দুটো একটা দিক বলি। আমাদের নজরুল গবেষণার কিছু ফাঁক ফোকর থেকে গেছে, কিছু কিছু থেকে গেছে এই কারণে যে এগুলো যে গবেষকদের চোখে ধরা পড়েনি তা না, এগুলো করা সম্ভব হয়নি টেকনিক্যাল কারণে। প্রথমত, সারা ভারতবর্ষ জুড়ে, অন্তত এদেশ ওদেশ জুড়ে যারা নজরুল প্রেমী, যারা নজরুলকে ভালোবাসেন, নজরুল নিয়ে গবেষণা করেন, তাদের জন্য একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আমরা খুঁজে পাই না। কিছুদিন আগে সঙ্গীতা ম্যাডাম, আমাদের ওই আমেরিকান ভদ্র দিদি, রেচেল, উনি ইউএসএতে কাজ করছেন, ওনাকে এখানে আনা হয়েছিল, একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছিল। ফলে এই ছায়ানট কিন্তু সেই প্ল্যাটফর্মের কাজ শুরু করেছে। আমাদের মধ্যে যোগসূত্র নেই, যোগাযোগ নেই। আমি জানি না শিলচরে বসে কে কী করছে। আজকেই আপনাদের বলতে আমি খুব আনন্দ বোধ করছি, রেজাউল করিম, যিনি ছায়ানটে এসে বক্তব্য রেখেছিলেন, তিনি কাজী নজরুল ইসলামের অসমীয়া ভাষায় অনুবাদ করেছেন। হ্যাঁ, বিদ্রোহী কবিতা, প্রবন্ধ, কিছু ছোট গল্প, কিছু বক্তৃতা অসমীয়া ভাষায় অনুবাদ। আজকেই অসমীয়া পত্রিকায় কাজী নজরুল ইসলামের উপরে আমার অসম পত্রিকায় তাঁর একটা লেখা প্রকাশিত হয়েছে। নজরুল গবেষণা চলছে আসামে, হয়তো ঝাড়খণ্ডে কোথাও কেউ কিছু লিখছে, হয়তো বিহারে কেউ কোথাও কিছু লিখছেন, হয়তো দিল্লিতে লিখছেন, হয়তো আন্দামানে লিখছেন। এই যে নেটওয়ার্কিংটা যদি হয়, আজকের দিনে তো সেই জায়গাটা দরকার, এবং এটা করা যায়। এটা সরাসরি এসেও করা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মেও করা যায়। সেই নেটওয়ার্কিংটা আমাদের মধ্যে নেই। দ্বিতীয় কথা হচ্ছে টিম ওয়ার্ক নেই। আমরা যারা গবেষণা করি, আমাদের গবেষণার প্রধান একটা ড্রব্যাক হচ্ছে, আমাকে একজন
কেরলে এক ভদ্রলোক বলেছিলেন যে আপনারা বাঙালিরা আপনারা খুব বিপজ্জনক মানুষ। বললাম কেন এরকম এত এত সম্মান কেন বাঙালিদের সম্পর্কে? বললো আপনাদের একটা গুণ, আপনারা একাই 100। আপনাদের একটা অপগুণ, আপনারা 100 জন কখনো এক হতে পারেন না। গবেষণার ক্ষেত্রে ঠিক এই কথাটা সত্য। সে নজরুল গবেষণা বলুন, রবীন্দ্র গবেষণা বলুন, আমরা কিন্তু টিম ওয়ার্ক করে চলবার মানসিকতা যদি তৈরি করি, নজরুল নিয়ে যুগান্তকারী কাজ হবে। কোন ক্ষেত্রে হবে, কি হবে, সেটা এখানে আলোচনা। অনেক ভাষায় নজরুলের অনুবাদ হয়েছে, অনেক জায়গায় নজরুলের অনুবাদ হয়েছে, এবং নজরুলের সমকালে শুধু বাংলা নয়। আপনাদের শুনে ভালো লাগবে যে আমাদের দেশে যেমন রবীন্দ্র অনুসারী কবি সমাজ তৈরি হয়েছিল, যারা রবীন্দ্রনাথকে অনুসরণ করে কবিতা লিখতেন, ধ্যান জ্ঞান করে আদর্শ করতেন, এরকম একটি নজরুল অনুসারী কবি সমাজ রয়েছে ওড়িশা। যারা ওড়িশার সঙ্গে যোগাযোগ রাখেন তারা জানবেন। রবি সিং তাদের মধ্যে অন্যতম, ব্রজনাথ রথ তাদের মধ্যে অন্যতম। যখন কলকাতায় নজরুল থাকতেন তখন ওড়িশার কিছু মানুষজন, তারা অনেকেই বামপন্থী ভাবনার সঙ্গে যুক্ত ছিলেন, নজরুলের পত্রিকার সূত্রে যুক্ত ছিলেন। এমন বহু মানুষ, এমন খুঁজলে ঝাড়খণ্ডে পাওয়া যাবে। এই ইতিহাসগুলো খুঁজে বের করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে নজরুল চর্চা ওড়িশাতে হয়ে চলেছে, ফলে সমস্ত জায়গায় যে নজরুলের অনুবাদ হয়েছে সেগুলোর সম্পর্কে আমাদের অবগত থাকা এবং নতুন করে নজরুলকে বিভিন্ন ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ আমাদের নিতে হবে। এই উদ্যোগ নিতে হবে। আমি বলছি যে এটা একক প্রচেষ্টায় হয়তো হবে না, এটা একটা প্রতিষ্ঠানের পক্ষে হবে না, কিন্তু একটা জিনিসকে যদি স্বপ্ন হিসাবে দেখতে হয়, অনেক লার্জ স্কেলে দেখতে হয়, তার জন্য ব্যক্তি স্তর থেকে স্টেট প্যাট্রোনাইজেশন পর্যন্ত লাগে। তার জন্য পলিসিকে মোবিলাইজ করতে হবে, অনেক কিছু জুড়ে আছে। আমি একটি কথা আপনাদের সামনে বললাম, এবং নজরুলের প্রতি আমার আনত শ্রদ্ধা জ্ঞাপন করি। কাজী নজরুল ইসলাম নিয়ে কিছু কাজ করেছিলাম, যখন ওই কথাগুলো, ওই বইগুলো লিখেছিলাম। কাজী নজরুল ইসলাম ইন ট্রান্সলেশন, মৈথিলি ভাষায় কোথায় কী অনুবাদ হয়েছে, ইংরেজি, রাশিয়ান এসব ভাষায় অনুবাদ হয়েছে সবাই জানে, কিন্তু ভারতীয় ভাষায় নজরুলের যে অনুবাদ হয়েছে সেইগুলো আমার জানা ছিল না। তখন ভাবলাম এসব লিখছি, কে পড়বে, কী বা তার গুরুত্ব। কিন্তু আজকে এই স্বীকৃতি পেয়ে আমি সত্যি খুব সম্মানিত, খুব স্বীকৃত বোধ করছি, এবং আমার নজরুল নিয়ে কাজের, বলতে পারেন কনফিডেন্সের লেভেল অনেকটাই বাড়িয়ে নিয়ে গেলাম। ধন্যবাদ ম্যাডাম সঙ্গীতা মল্লিক, ধন্যবাদ আপনার পরিবারকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সঙ্গে আজকে এখানে যারা রয়েছেন, একটুখানি বলি, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু অধ্যাপক দীনেশ কুমার খান, তিনি এখানে উপস্থিত রয়েছেন, যিনি আমার মেন্টর এবং আমাকে যারা তৈরি করেছেন তাদের মধ্যে একজন। এই যে পুরস্কার পাচ্ছি, এই পুরস্কার পাওয়ার কিন্তু অনেকটা ভাগিদার তিনি আমাকে তৈরি করেছেন। রয়েছেন ভারতবর্ষের মিজোরামের অত্যন্ত বরেণ্য একজন বৌদ্ধ তাত্ত্বিক, তিনি বৌদ্ধ স্কলার আর্যজ্যোতি ভান্তে। হাসমত জেলায় রয়েছেন আমাদের ওই দাদা নতুন গতি নূর সাহেব রয়েছেন, আপনারা সবাই যারা রয়েছেন, এবং ছেলেমেয়েরা আজকে যারা আবৃত্তি করেছেন, আপনারা যারা, আপনাদের সকলকেই মুখে চিনি, সকলের প্রতি আমার আনত শ্রদ্ধা, নমস্কার। প্রত্যেকে খুব ভালো থাকবেন। আমার বক্তব্য শেষ করছি।